আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, প্রফেসর অফ হেমাটোলজি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। আমাদের একটি সান্ধ্যকালীন চেম্বার আছে যার নাম হেমাটোলজি সেন্টার। সেই হেমাটোলজি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের ন্যায় আমি আজও হাজির হয়েছি যে কোনো সচেতনতামূলক হেমাটোলজিক্যাল বিভিন্ন ডিজিজে নিয়ে আমি সবসময় আলোচনা করে থাকি। তারই একটি অংশ হিসেবে প্রায়ই আমাদের কাছে রোগীরা আসে, জানতে চায় যে স্যার, যেটা বিশেষ করে যাদের এই ধরনের ব্লাড ক্যান্সার বা রক্ত জাতীয় কোনো সমস্যা হয়, তখন বলে যে আমাদের এই যে রোগ, বিশেষ করে ব্লাড ক্যান্সার, এর চিকিৎসা খরচ কেমন এবং কত সহজে বা কত কমে এটা করা সম্ভব। এটা একদম প্রথম একটা রোগী যেদিনই ধরা পড়ে আর কি, রোগ যেদিনই ধরা পড়ে সেদিনই কিন্তু আমাদের কাছে এটাই তারা জানতে চায়। কারণ তাকে সবারই তো একটা প্রিপারেশান নিতে হবে, কারণ একটা আচমকা একটা ডিজিজ মানুষের মধ্যে এসে গেল, সেই ডিজিজের সম্বন্ধে তাতে তো মানে এমনি তো ঝাঁপাই পড়া যাবে না। কারণ এই ব্লাড ক্যান্সারের কিন্তু চিকিৎসা অনেক রকমে আছে, খরচ কমানোরও অনেক পথ আছে। তো সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে এখনই আলোকপাত করব, আপনারা ধৈর্য সহকারে সেটা শুনবেন। ব্লাড ক্যান্সারের আসলে প্রথমে যে কোন ক্যান্সারের কি চিকিৎসা এবং কোনটার কতদিনের চিকিৎসা, এগুলোর তারতম্যের পরে কিছুটা খরচ কিছুটা বাড়ে এবং কমে, এগুলো হতে পারে। তাহলে প্রথমে আসছে যে ব্লাড ক্যান্সারের ধরন কীরকম আর কি, যে অনেক আছে, যে অনেক ক্যান্সার। এটা প্রথমে যদি আমি ধরে নেই যে অ্যাকুট লিউকোমিয়া এবং ক্রনিক লিউকোমিয়া, তো এইটা আমি যদি না বলেও যদি আপনি একদম বড় আকারে ধরে ফেলেন আর কি, যে আমাদের দেশে খুব কমনলি আপনারা যেগুলো শুনে থাকেন যে লিউকোমিয়া, লিম্ফোমা এবং মাল্টিপল মাইলোমা বা মাইলোমা, এই ছোটো নামেই জানে। এই তিনটা জিনিসের কিন্তু আপনার চিকিৎসা শুধুমাত্র দেখা যায় যে লিউকোমিয়া, বিশেষ করে যেগুলো অ্যাকুট লিউকোমিয়া আর কি, অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া এবং অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকোমিয়া, এইটার চিকিৎসায় একটু অনেক লম্বা সময় লাগে আর কি, প্রায় 1 মাস ধরে হসপিটালে থাকা লাগে। ফার্স্ট স্টেজ বা চিকিৎসার পরে, যেটাকে আমরা ইন্ডাকশন রিমিশন করি, তারপরে যে আরও 3 মাস লাগে। তো একটা লম্বা সময় চিকিৎসা লাগে আর কি। তো একটা লম্বা সময় যখন হসপিটালে থাকতে হয়, তখন স্বাভাবিকভাবে তার চিকিৎসা ব্যয়ও অনেক বেড়ে যায় আর কি। কিন্তু পক্ষান্তরে যেগুলো আছে, আমি এই যে লিম্ফোমা বললাম, মাইলোমা বললাম, এগুলো কিন্তু চিকিৎসা ব্যয়ভার আমরা যদি একটু সতর্ক হই, আমরা ফিজিশিয়ান এবং বোথ অ্যাটেন্ডেন্স, পেশেন্টেরও কিছু এখানে দায়বদ্ধতা আছে। কারণ আমাদের দেশে হয় কি যে পেশেন্ট মনে করে যে বোধহয় আমি হসপিটালে শুয়ে থাকলে আমায়, বা অনেক সময় বেড টেড পাইতে থাকে না। আমাদের তো বিভিন্ন ধরনের মেকানিজম করে দেখা যাচ্ছে যে একটা রোগের জন্যে বেড পাওয়া খুবই মুশকিল, কখনো 3 মাসও ওয়েট করা লাগে। তো এইসব কারণে একবার যদি একটা বেড পেয়ে যায়, তখন সে কিন্তু আর হসপিটাল থেকে সে যেতে চায় না আগে। কিন্তু সমস্যা এখানে না, সমস্যা হচ্ছে যে বললাম তো যে লিম্ফোমা এবং লিউকোমিয়া, এগুলো খরচ কমানোর জন্যে কিন্তু অনেক পথের মধ্যে একটি পথ হচ্ছে যে এগুলোতে ডে কেয়ার বেসিসে আপনাকে চিকিৎসা নিতে হবে আর কি। ডে কেয়ার বেসিস কীরকম, যে আপনি এখানে 21 দিন পরে পরে আমরা এখানে কেমোথেরাপি সাইকেল দেই লিম্ফোমার ক্ষেত্রে, আবার মাইলোমার ক্ষেত্রে সপ্তাহে সপ্তাহে। তো আপনার এই যে 1 সপ্তাহ পরে দেয় আর একটা চিকিৎসা, আর একটা আছে 1 দিন দিব 21 দিন পরে দেয় চিকিৎসা। তাহলে কী হলো, বললাম না যে চিকিৎসার ধরন হিসেবে আপনি খরচ কমাতে পারেন। এই 21 দিন আপনি হসপিটালের বেডে না থেকে আপনি আজকে কেমোথেরাপি দিয়ে চলে গেলেন এবং 21 দিন পরে আর একবার আসলেন। আবার অনেক সময় অন্য যেগুলো রোগী, যেটা অ্যাকুট লিউকোমিয়া, সেখানে বাইরে তো সবই এইভাবে চলে আর কি। আমি যেটা বললাম যে অ্যাকুট লিউকোমিয়ার ক্ষেত্রে প্রায় মাস পর্যন্ত হসপিটাল থাকে, এখানেও খরচ কমানো সম্ভব। আমাদের দেশের এই বাংলাদেশ বাদে আপনি এমনকি পার্শ্ববর্তী যদি ইন্ডিয়াতেও যান, সেখানেও কিন্তু এই সিস্টেম এরকম যে অ্যাকুট মাইলয়েড লিউকোমিয়া, তারা এমনি প্রথম যে ইন্টেন্সিভ কেমোথেরাপি 1 থেকে 7 দিন সেটা দেওয়ার জন্য হসপিটালে থাকে। এরপরে করে কি যে তারা যখন বাড়িতে থাকে, যখন প্যানসাইটোমিয়া রক্তের কাউন্ট যখন কমতে থাকে, তখন তারা দেখা যায় যদি জ্বর আসে তো তখন এসে হসপিটালে ভর্তি হয়ে যায়। এই রকম যদি আপনি মনে করেন যে কিছুটা ডে কেয়ার সিস্টেম, যে সবসময় আমি হসপিটালে থাকবো, এই মানসিকতা থেকে আমাদেরকে চলে আসতে হবে আগে। এখন এইটা গেলে আপনার তাহলে কি হলো, যে চিকিৎসার ধরনের পরে আপনি এটাকে অ্যাকুট লিউকোমিয়া ছিল নাকি ক্রনিক লিউকোমিয়া ছিল, এটা অথবা রোগের ধরন, এটাকে অ্যাকুট লিউকোমিয়া ছিল না লিম্ফোমা ছিল না মাইলোমা ছিল, এইরকম অনেক কিছু ধরনের উপরে। এবং এর সাথে সাথে যদি অনেক ডিজিজ আছে যেগুলো দেখা যাচ্ছে যে খুব আর্লিয়ার স্টেজে ধরা পড়ছে আর কি। তো আর্লিয়ার স্টেজে ধরা পড়লে তখন আমরা অনেক সময় ওয়াশ অ্যান্ড ওয়েট রাখি আর কি। তো তার উপরেও দেখা যাচ্ছে যে আপনার চিকিৎসা ব্যয়ের কতটা হবে সেটা কিছুটা ডিপেন্ড করে। তো সব মিলিয়ে আমি যেমন বললাম যে রোগের ধরন,
চিকিৎসার ধরন মানে ওষুধের ধরনও এখানে ওষুধের মধ্যে অনেক তারতম্য আছে, যে আপনি কেমোথেরাপি দিলেন আর কি, যে কনভেনশনাল একটা কেমোথেরাপি, আর এখন এই যে বিংশ শতাব্দীতে এখন প্রায় সব কিছুরই দেখা যাচ্ছে যে আপনার ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি এগুলো চলে আসে। তো স্বাভাবিকভাবে টার্গেটেড থেরাপি নতুন যে কোনো জিনিস আসলে তার একটু দাম বেশি হবে। তো এরা আমার মনে হয় যে টার্গেট থেরাপি যখন দেওয়া হয় তখন তার খরচ একটু বেশি হয়, এবং কনভেনশনাল যে পুরনো নিয়মে যেসব কেমোথেরাপি আছে সেগুলো করলে একটু খরচ কম হবে আর কি। আরও একটা জিনিস না বললে নয় আর কি, আমাদের অনেক কিছু আমাদের যেমন আমাদের দেশের কাপড় অনেক ভালো আমরা মনে করি আর কি, সব বাংলাদেশের কাপড়গুলো অনেক ভালো, কিন্তু সেই কাপড় থাকা সত্ত্বেও আমরা মনে করি যে বোধহয় আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ইন্ডিয়া এসবের কাপড় চোপড় অনেক ভালো আর কি। তো এখানেও ঠিক এইরকমই আর কি, যে আমাদের রোগ একটা হয়েছে, সেই রোগের কারণে যদি আমি এখানে হসপিটালে থাকতে চাই, তো সেই হসপিটালে থাকলেও আপনার হসপিটাল স্টেইংয়ের একটা খরচ বেড়ে যায় আর কি। তো আমাদের মানসিকতা চারিদিক থেকে সমস্যার সমাধান করতে গেলে, এবং ক্যান্সার কেমোথেরাপির যদি আপনি খরচটা যদি কমাতে চান, বললাম তো যে খরচ অনেক অংশে কমানো সম্ভব, শুধুমাত্র আমাদের মন ও মানসিকতা থাকতে হবে, অথবা ডক্টরের সাথে প্রথমে আলাপ করে নিতে হবে আর কি। এগুলো হয় কি যে বায়োল্যাটারাল টক, দ্বিপাক্ষিক আলোচনায় যদি এখন একটা দুই দেশের যুদ্ধ যদি বন্ধ করতে পারে, তো আমরা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমাদের একটা ক্যান্সারের চিকিৎসা কীভাবে সহজে করতে পারি, কিভাবে আমরা তার খরচ কমাতে পারি, এগুলো আমি মনে হয় যে সংশ্লিষ্ট আপনার যে ডক্টর, সেই ডক্টরের সাথে আপনি আলাপ করে এগুলো করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেশেও অন্যান্য দেশের মতো ডে কেয়ার সার্ভিস অন্তত ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে চালু করা উচিত। আর একটা হয় কি যে আমি একসময় ইন্ডিয়াতে যখন ট্রেনিংয়ে ছিলাম, তখন আমি দেখতাম যে ওখানে একটা ক্যান্সার রোগী যখন জন্ম নেয়, তখন তাকে হেল্প করার জন্য কিন্তু সোসাইটির অনেক লোক আছে, বিশেষ করে গভর্নমেন্ট লেভেলে আছে যে প্রেসিডেন্সিয়াল একটা ফান্ড, সেখান থেকে কিছু টাকা দেয়, প্রায় 5 লক্ষ টাকা দেয়। আবার দেখা যাচ্ছে দোকানে মাদার তেরেসার ফান্ড আছে, সেখান থেকেও কিছু টাকা পায়, আর নিজস্ব কিছু ফান্ড থাকে। সব মিলে একটা ক্যান্সার রোগী কিন্তু যে এই যে বড় একটা জার্নি, যে বড় একটা ধাক্কা, সেটা থেকে তারা উঠে আসতে পারে। আমাদের দেশে এরকম ছোটোখাটো, আমাদের দেশের সমাজসেবকরা কতটুকু কী করতেছে আমরা জানি না আগে, কিন্তু এই ধরনের গভর্নমেন্ট লেভেলে কিন্তু কিছুটা সুযোগ সুবিধা আছে। যেমন আমাদের সমাজসেবা কিছু মানুষকে, যে কোনো একটা ক্যান্সার পেশেন্টের জন্য এককালীন কিছু হেল্প করে। প্রাইম মিনিস্টার যারা থাকে, প্রাইম মিনিস্টার ফান্ড আছে, সেখান থেকে কিছু হেল্প করে। অনেক বেসরকারি অর্গানাইজেশন আছে, যেমন আমি নামটা বলেই ফেলি আর কি, যে আকিস ফাউন্ডেশন আছে, সেখান থেকেও দেখি যে ক্যান্সারের কিংবা হার্টের রোগী এরকম তাদেরকে কিছু হেল্প করে টাকা পয়সা দিয়ে আর কি। তো সব মিলে আমরা সবাই যদি একসাথে থাকি, এবং আমরা মনে করি যে যে কোনো একটা সমস্যাকে নিজের মনে করতে হবে আর কি, সে বোথ ফিজিশিয়ান এবং অ্যাটেন্ডেন্ট সবাই যদি এটাকে আমরা যদি নিজের মতো করে যদি মনে করতে পারি, তো তাহলে এই যে বড় ধরনের যে ধাক্কা একটা হঠাৎ করে একটা ফ্যামিলিতে এসে হাজির হয়, সেখান থেকে একটু উত্তরণটা খুব সহজ হবে আর কি। তো আমার মনে হয় যে আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোকপাত করতে চেয়েছিলাম, যে ব্লাড ক্যান্সারের খরচ কীভাবে কমানো যায়, তার কিছুটা হলেও আপনাদেরকে ধারণা দিতে পারলাম। আমি এই যে এটা আমি আপনারা যদি সবসময় যদি আমার পেজে ফলো, লাইক এবং শেয়ার দিয়ে যদি থাকেন, তাহলে আমার এই কথাগুলো সমাজে আরও 10 জনের কাছে বা আপনাদের ফ্রেন্ড সার্কেলের সবার কাছে পৌঁছে যাবে, এবং তাতে কিছুটা হলেও তারা উপকৃত হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, দেখা হবে আরেকটি ভিডিওতে।